এই সন্ধ্যাকালীন তরবিয়তি অধিবেশনে উপস্থিত শ্রোতা এবং যারা মুসলিম টেলিভিশন আহমদের মাধ্যমে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারকাতুহু। আমরা শুরু করব পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব তাহমিদ উর রশিদ মাদার টেক মজলিস। জনাব তাহমিদ উর রশিদ মাদার টেক মজলিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون. والشمس تجري والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم. والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم. لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. صدق الله العلي العظيم. আমি আপনাদের সামনে সূরা ইয়াসিনের 38 হতে 41 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, যার অর্থ পরম করুণাময়, অযাচিত অসীম দানকারী ও বারবার কৃপাকারী। আর রাতও তাদের জন্য এক নিদর্শন, যা থেকে আমরা দিনকে টেনে বের করি, এরপর তারা অকস্মাৎ অন্ধকারে ডুবে যায়। আর সূর্য এর নির্ধারিত গতিপথে ছুটে চলেছে। এটা মহাপরাক্রমশালী ও সর্বজ্ঞ আল্লাহর বিধান। আর চন্দ্রের জন্য আমরা কক্ষপথ নির্ধারিত করে দিয়েছি। অবশেষে তা কক্ষপথ অতিক্রম করতে করতে খেজুর গাছের পুরাতন ডালের ন্যায় হয়ে ফিরে আসে। চন্দ্রকে ধরে ফেলার ক্ষমতা সূর্যের নেই এবং রাত ও দিনকে ডিঙিয়ে যেতে পারে না। আর এরা প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ধাবমান রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকুমুল্লাহ। এখন নজম পাঠ করবেন জনাব আঞ্জাম সানি শান্ত, ঢাকা মজলিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
नौनिहालान जमात से खिताब। नौनिहालान जमात मुझे कुछ कहना है, पर है ये शर्त के दाए मेरा पैगाम न हो, पर है ये शर्त के दाए मेरा पैगाम न हो। चाहता हूँ कि करूँ चांद नसाए तुमको, ताकि फिर बाद में मुझ पर कोई इल्ज़ाम न हो, ताकि फिर बाद में मुझ पर कोई इल्ज़ाम न हो। जब गुज़र जाएंगे हम तुम पे पड़ेगा सब बार, सुस्तिया तर्क करो तालिब आराम न हो, सुस्तिया तर्क करो तालिब आराम न हो। खिदमत दीन को एक फज़ल इलाही जानो, इसके बदले में कभी तालिब इनाम न हो, इसके बदले में कभी तालिब इनाम न हो। नौनिहालान जमात मुझे कुछ कहना है, पर है ये शर्त के दाए मेरा पैगाम न हो। जज़ाकल्लाह। জাযাকুমুল্লাহ। এখন প্রযুক্তির সঠিক ব্যবহার ও একজন আহমদী সন্তানের দায়িত্ব ও কর্তব্য এ বিষয়ে বক্তব্য রাখবেন জনাব নাজমুল হক সাহেব। জি। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। মঞ্চে উপবিষ্ট নায়েব সদর সাহেব, সামনে খুদ্দাম এবং আতফাল ভাইয়েরা, এই তরবিয়তি ক্লাসে যারা অংশগ্রহণ করেছে, মাশাআল্লাহ প্রায় 200-250 এখানে অংশগ্রহণকারী ছিল। আমরা যখন তরবিয়তি ক্লাসে অংশগ্রহণ করেছি, বহু আগের কথা বলছি, আমি 66-67 সালে তরবিয়তি ক্লাসে আসতাম, তখন 15-16 জন আসতো। 15-16 জন অংশগ্রহণকারী লোক, আস্তে আস্তে হয়তো সেটা বাড়তো 20 জন 25 জন এরকম ছিল, কিন্তু এর চেয়ে বেশি খুব একটা হতো না। কিন্তু এখন এত বড় একটা গ্রুপ, বড় সংখ্যক আসতেছে এবং অধিকাংশই আতফালদেরই এখন সময়, তাই না? আচ্ছা, আমাকে যে বিষয় বলতে বলা হয়েছে সেটা হলো প্রযুক্তি। এই কক্ষে, এই মসজিদে প্রযুক্তি কি আছে? এই মসজিদে প্রযুক্তি কি আছে? লাইট, ফ্যান, এসি, তাই না, ক্যামেরা, সাউন্ড সিস্টেম,
এগুলো কি একটা প্রযুক্তি না? এগুলো একটা প্রযুক্তি। কেমন? এই প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করছি বলে আজকে অনেক বড় সংখ্যক মানুষের কাছে আমাদের তথ্য পৌঁছাতে পারছি। কিন্তু তোমরা চিন্তা করে দেখো আতফালরা, যে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসলেন, তিনি তাবলীগ করতেন, মানুষের সামনে খুতবা দিতেন, কথাবার্তা বলতেন, তখন অনেক বড় বড় লোক হতো। বিদায় হজের সময় যেটা হয়েছিল, সেখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিল। তখন কি কোনো প্রযুক্তি ছিল? কোনো মাইক ছিল তখন? কিছুই ছিল না। তাহলে এরকম হাজার হাজার মানুষের কাছে একজনের গলা কি করে পৌঁছতো? তখন গলা পৌঁছানোর একটা উপায় ছিল, হুজুর যেটা বলতেন তখন সেটা চারদিকে বিভিন্ন লোক দাঁড়ানো থাকতো, তারা সেগুলো রিপিট করত এবং তার পিছনে যারা থাকতো তারা সেটা রিপিট করত। এইভাবে করে তখন এখানে নামাজের সময় যেটা হয়, কারেন্ট না থাকলে কি হয়, ইমাম যেটা বলেন আল্লাহু আকবার যখন বলেন, তখন সেটা পাশে দূর থেকে আরেকজন চিৎকার করে বলে আল্লাহু আকবার। যেই সমস্ত রুকুতে যাওয়ার সময় যেটা বলতে হয়, সিজদায় যাওয়ার সময়, সবগুলোই তিনি করেন, কারণ তখন সেই প্রযুক্তিটা আমাদের থাকে না, অর্থাৎ কারেন্ট থাকে না। কারেন্ট না থাকলে মাইক্রোফোন থাকে না, মাইক্রোফোন না থাকলে সবার কাছে শব্দ পৌঁছবে না। ওইটা যেটা হতো ওটাও কিন্তু একটা প্রযুক্তি। মানুষের সাথে যখন কথা বলার জন্য বিভিন্ন জায়গাতে মানুষজন রিলে করতো, এটাকে রিলে বলা হয় ইংরেজিতে। এই রিলেটাও একটা প্রযুক্তি। প্রযুক্তি মানেই যে যন্ত্রপাতি হতে হবে এমন কোনো কথা নাই, টেকনিকগুলো এটা একটা প্রযুক্তি। কেমন কিভাবে আমরা সেগুলো করতাম। এখন আমরা গাড়ি ঘোড়া চড়ে অনেক দূরে যাই, কোথাও ট্রেন, বাস, প্লেন, কত কিছু আছে, গাড়ি আছে। কিন্তু যখন এগুলো ছিল না তখন মানুষ কিভাবে যেত দূরে? এই হাঁটা পথ। এক সময় মানুষ এখান থেকে হজে যাওয়ার জন্য নিয়ত করে হাঁটা দিত এবং 6 মাস পরে যে হজ করার জন্য সেখানে মক্কা শরীফে পৌঁছতেন এবং তারপরে সেখানে হজ করে আবার আরও 6 মাসের সফর করে তারা ফিরে আসতো। তখন গাড়ি ঘোড়া ছিল না। এক পর্যায়ে সেখানে ঘোড়া আসলো, অন্য কোনো গরুর গাড়ি আসলো, অন্যান্য জিনিস আসলো। এগুলো কিন্তু প্রযুক্তির এক একটা পরিবর্তন। কেমন? আল্লাহ তাআলা মানুষের মধ্যে যে পরিবর্তন, মানুষের উন্নয়নের জন্য, জীবন বিধান উন্নয়নের জন্য এই একটু একটু করে শুরু করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন, ওই সময় কি অবস্থা ছিল? ওই সময়কার যে মানুষজন ছিল পৃথিবীতে, তারা কিন্তু কিছুই পারতো না। এই সমস্ত কোনো জিনিস, পোশাক আশাকও ভালো মতো পরতে পারতো না। তখন হয়তো পাতা বা ছাল দিয়ে নিজেদের আবরু রক্ষা করার চেষ্টা করত। তখনকার শিক্ষাটাই এটাই ছিল যে তোমরা তোমাদের লজ্জাকে নিবারণ করো, সংবরণ করো, এটা করো, সেটা করো, মানুষের ক্ষতি করবে না, সেই সমস্ত শিক্ষা দিয়ে আসছিল। অতএব তখনকার প্রযুক্তি ছিল খুবই সাদামাটা, অল্প দুটা কিছু। মানুষ হেঁটে চলতো। তারপরে যখন ঘোড়া মানুষকে প্রশিক্ষণ দিল, গরুকে প্রশিক্ষণ দিল, গাধাকে প্রশিক্ষণ দিল, তখন তার পিঠে চড়ে চড়ে মানুষ দূর দেশে যেতে পারত। সেটা আরেক ধরনের উন্নয়ন প্রযুক্তির মধ্যে। এই প্রযুক্তি দীর্ঘদিন পর্যন্ত চলেছে। বলা যেতে পারে গত কয়েকশো বছর আগ পর্যন্ত ওই ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, চাকাওয়ালা, নৌকা, এই জিনিসগুলো আবিষ্কার হয়েছিল এবং সেগুলোর মাধ্যমে নৌকা দিয়ে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যেতে পারতো, সাগর পাড়ি দিত। নৌকা জাহাজের মধ্যে পালের ব্যবস্থা করা হলো, সেটা দিয়ে করতো। তো এই সবগুলো পরিবর্তনই মানুষের জন্য আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন এবং মানুষের মাথার বুদ্ধি বিবেচনা সেটা দিয়েই কিন্তু হয়েছে। একদিন এটা মানুষ করতে পারে নাই, এটা অল্প কয়েকদিনের বিষয় নয়। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর মানুষের মধ্যে একটু একটু করে এই প্রযুক্তিগুলো অর্জিত হয়েছে মানুষের কাছে। আধুনিক যে প্রযুক্তির কথা আমরা বলছি, সেই আধুনিক প্রযুক্তি হলো সবচেয়ে উল্লেখযোগ্য প্রযুক্তি হচ্ছে যন্ত্রের আবিষ্কার। সেটা খুব বেশি দিনের কথা নয়, 1000 বছর আগের কথা বলছি আমরা। তখনকার সময়ে কী ছিল? যন্ত্র আবিষ্কার হলো, চাকা আবিষ্কার হলো। চাকার আবিষ্কার একটা বিরাট পরিবর্তন, সমাজ ব্যবস্থার মধ্যে একটা বিরাট পরিবর্তন নিয়ে আসছে চাকার আবিষ্কার। এই চাকা একটা নতুন প্রযুক্তি দিয়েছে আমাদের কাছে। চাকার সঙ্গে যখন অন্য স্টিম ইঞ্জিন আবিষ্কার হলো, স্টিম ইঞ্জিন আবিষ্কার হওয়ার পর তখন কী হলো? বাষ্পচালিত ইঞ্জিন তৈরি করে সেই বাষ্প চাকার সঙ্গে লাগানো হলো। সেইটা অনেক দ্রুত গতিতে যন্ত্রযানকে চালিয়ে নিতে পারলো। সেটা আবার জাহাজে লাগানো হলো, জাহাজকেও অনেক দ্রুত গতিতে চালানো সম্ভব হলো। তো এইভাবে করে স্টিম ইঞ্জিন আসলো।
কিন্তু স্টিম ইঞ্জিন চালাবার জন্য কয়লা লাগতো, আগুন লাগতো। এটাকে বন্ধ করার জন্য আসলো ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, তেল দিয়ে যে ইঞ্জিনগুলো, এখন মোটর গাড়িতে যে ইঞ্জিনগুলো হয় সেগুলো। এর পরবর্তী পর্যায়ে এগুলো দিয়েই ট্রেন, গাড়ি সমস্ত কিছু চলা শুরু হলো। এই পর্যায়ে এসে আমরা কি আবিষ্কার করছি প্রযুক্তির মধ্যে? রেডিও আবিষ্কার হলো, টেলিগ্রাফ, প্রথমে টেলিগ্রাফ আবিষ্কার হয়েছিল। টেলিগ্রাফ কী করে, টাকা করে মানুষ কমিউনিকেশন করতো। এক জায়গা থেকে আরেক জায়গায় খবর পাঠাবার জন্য একটা যন্ত্র আবিষ্কার করা হলো, সেই যন্ত্রটার নাম হচ্ছে টেলিগ্রাফ যন্ত্র। এখান থেকে ইয়ের মাধ্যমে কিছু সমস্যা হচ্ছে, কিছু বলবে? আচ্ছা, হ্যাঁ, এই টেলিগ্রাফের মাধ্যমে সংবাদ আদান প্রদান করা হতো। এক দেশ থেকে টকা করে ইয়ের মাধ্যমে, অর্থাৎ ম্যাগনেটের মাধ্যমে যন্ত্রটা ছিল, শব্দ করতো, সেইটা আরেক জায়গায় সঞ্চালিত হতো। তারপরে আসলো বিদ্যুৎ যন্ত্র, লাইট, ইলেকট্রিসিটি, এই সবগুলো জিনিস আবিষ্কার হলো। তো এইগুলি হচ্ছে সমস্ত প্রযুক্তি, এবং এই সবগুলোকে আমরা ব্যবহার করছি। প্রত্যেকটাই আমাদের ভালো ভালো কাজে লাগছে, আমাদের প্রতিটি কাজে লাগছে। এবং আধুনিক যুগের যে সবচেয়ে কঠিন যে সমস্ত প্রযুক্তিগুলো আসছে, তার মধ্যে রকেট, মোবাইল, টেলিভিশন, এই ইন্টারনেট, এই জিনিসগুলো চলে আসছে। এই বিষয়গুলোকে আমরা কিভাবে ব্যবহার করি, আমরা কিভাবে দেখি এগুলোকে? মানুষের যখন শিক্ষা ভালো ছিল না, এই যন্ত্রগুলোকেও মানুষ গ্রহণ করতে পারতো না। এগুলো নিয়ে অনেক সমালোচনা হতো, মানুষ হাসাহাসি করতো, এগুলো কী জিনিস আবার। এমনকি বাংলাদেশে আমি ইতিহাসে পড়েছি, যখন মাইক আবিষ্কার হলো, মাইক্রোফোন, এই যে শব্দ হচ্ছে, মাইকে আজান দেওয়া হয়, এটা যখন আবিষ্কার হলো, তখন মাইকে আজান দেওয়ার ব্যাপারে অনেকে বিরোধিতা করছে। অনেক মোল্লারা বলতো এটা শয়তানের আওয়াজ, অতএব মাইকে আওয়াজ তারা দিত না, তারা এমনি আজান দিত। মাইকের আওয়াজ শুনে তাদের মধ্যে অনেক রকমের সমস্যা তৈরি হয়ে গেল, ফলে তারা অনেকেই দিত না। কিন্তু এখন আস্তে আস্তে দেখেন সবই হয়ে গেছে। খুব বেশি দিনের আগের কথা নয়, 1900 সালের প্রথম দিকে, মাঝামাঝি বা শেষের দিকে এসে দেখা যেত যে আমরা যখন মসজিদে নামাজের জন্য, জুমার নামাজের জন্য পুরুষ মানুষরা আসে, মহিলাদের জন্য লাজনার জন্য আলাদা ব্যবস্থা করা হয়, তখনও অনেক হুজুররা এটা নিয়ে আপত্তি করতো যে নারী পুরুষ একসঙ্গে নামাজ পড়ে তারা। কিন্তু এখন দেখেন বাংলাদেশের সমস্ত মসজিদেই নারী পুরুষদেরকে ব্যবস্থা করা, সেটা আমাদের কাছ থেকে তারা শিখেছে। আমরা তাদেরকে শেখাতে পেরেছি যে নারী পুরুষ একসাথে বসে না, তাদের আলাদা পর্দার ভিতরে তারা থাকে। এর মাধ্যমে তাদের সেই শিক্ষাটা অর্জন হয়েছে। আমরা কিন্তু অনেক কিছু শিখিয়েছি। তারা যতই বিরোধিতা করুক না কেন, আহমদীদের যত বিরোধিতাই করুক না কেন, আস্তে আস্তে করে সব কিছুই তারা নিচ্ছে। যাই হোক, সেই জিনিসগুলো কিভাবে সম্ভব হচ্ছে? এই প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচ্ছে। রেডিওতে আলোচনা হয়, টেলিভিশনে আলোচনা হয়, আমাদের প্রশ্ন উত্তর হচ্ছে মানুষের সাথে। এগুলো শুনে শুনে তাদের মধ্যেও সত্যিকার জ্ঞানের উন্মেষ ঘটছে। তারাও তখন চিন্তা করছে যে হ্যাঁ, এটা বাস্তব সত্য, এটা হাদিস কোরআন সমর্থিত, এখানে কোনো অসুবিধা কিছু নাই। অতএব আমরা যে প্রযুক্তিগুলোকে দেখছি এখন, সেগুলোকে আমরা যথাযথভাবে ব্যবহার করছি কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই যে মাইকের ব্যবহার, আপনি দেখেন, মাইক দিয়ে আজান দেওয়া হয়, সেটা ঠিক আছে, এটা দিয়ে মানুষকে ডাকার জন্য। কিন্তু মাইকের মধ্যে একটা লিমিট দেওয়া আছে, সরকারিভাবে একটা লিমিট দেওয়া আছে যে মাইকের সাউন্ডটা কত শক্তিশালী হতে পারে। এখন এই মাইকের আওয়াজ সমস্ত এলাকাবাসীর জন্য একটা উপদ্রবে পরিণত হয়ে গেছে। সেই জন্য কোনো কোনো জায়গাতে একটা আইন করা হয়েছে, বিভিন্ন দেশেও, যে মাইক ব্যবহার করা যাবে না, এমনিতে মিনারের উপর থেকে আজান দিতে হবে। কেন? কারণ এটা অতিরিক্ত মাত্রায়। যদি এই মাইকের আওয়াজটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, এটাকে বলা হয় ওয়াটস। কত ওয়াটের হতে পারে? 100 ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম রাখা আছে। এই 100 ওয়াটের আওয়াজ অন্তত কোয়ার্টার কিলোমিটারের মধ্যে, হাফ কিলোমিটারের মধ্যে আওয়াজটা যেতে পারে, এবং সেই শব্দগুলো মানুষের কানে লাগে না, এগুলো শব্দ দূষণ হয়, সেগুলো লাগে না। তাহলে কি হচ্ছে, যত বড় বড় মসজিদের মাইক আছে সেগুলি কয়েকশো ওয়াটের হয়, এত তীব্র আওয়াজ হয় যে 3 মাইল দূর থেকেও সেটা শোনা যায়, এবং সেটা যাদের কানের মধ্যে লাগে, কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হয়। তাহলে এটা কি হচ্ছে? অতিমাত্রায় ব্যবহার, তাই না? যে কোনো জিনিসের অতিমাত্রায় ব্যবহার কখনোই সেটা ভালো জিনিস হয় না। সব কিছুরই একটা নিয়ন্ত্রিত ব্যবহার হতে হয়। মাইকের একটা নিয়ন্ত্রিত ব্যবহার, আমাদের গাড়ি যে আমরা চলতেছি, গাড়ি যে ড্রাইভ করা হচ্ছে, তার গতির মধ্যে একটা নিয়ন্ত্রণ থাকা দরকার। গাড়ির গতি যদি তীব্র মাত্রায় গাড়ি চালায়, কেউ দ্রুত গতি গাড়ি চালায়, তাহলে সেটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সেখানেও নিয়ন্ত্রণের প্রশ্ন আসতেছে।
এবার আসা যাক আধুনিক যুগে আমাদের কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা, যেটা দিয়ে আমরা কথা বলছি। টেলিফোন ছিল অতীতে, টেলিফোনের পরে আসলো মোবাইল ফোন। মোবাইল ফোন এখন এমন একটা জায়গায় চলে আসছে এই মোবাইল ফোন, যে এটা এখন কম্পিউটারের মতন হয়ে গেছে। এখন আর এই মোবাইল ফোন শুধু ছোট্ট একটা মোবাইল ফোন, যেটাকে স্মার্টফোন আমরা বলি, এই স্মার্টফোন শুধু স্মার্টফোন না, এটা একটা কম্পিউটার। এই কম্পিউটারটা আমাদের পকেটে থাকে। এই কম্পিউটারটা এতই শক্তিশালী যে পৃথিবীর তাবৎ ইনফরমেশন যা চাই আমরা সব এটার ভিতর থেকে পেতে পারি। কিন্তু এই ফোনের প্রযুক্তির একটা মস্ত ক্ষতিকারক দিকও আছে। যে সমস্ত ব্যক্তিরা সারাদিন কানের মধ্যে মোবাইল লাগিয়ে রাখে, সারাদিন কথা বলে, তারা একটা বিরাট ঝুঁকির মধ্যে আছে। কারণ এই ফোন থেকে একটা রেডিয়েশন বাইরে, একটা ক্ষতিকারক রেডিয়েশন তৈরি হয়, যে এই ক্ষতিকারক রেডিয়েশনটা আমাদের মস্তিষ্কে যায় এবং মস্তিষ্কের মধ্যে একটা বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং পরবর্তী সময়ে আমাদের স্মৃতিশক্তিকে নষ্ট করে দেয়। তাহলে এগুলোর একটা প্রচণ্ড রকমের ক্ষতিকারক দিক আছে। তাহলে এইগুলোর মধ্যেও ব্যবহারটাকে আমাদের সীমিত করতে হবে। বিশেষ করে সবচেয়ে তরুণ ইয়েদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে যে ক্ষতিটা দেখা যায়, এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে তারা এই প্রযুক্তিগুলো ব্যবহার করে নানান ধরনের চারিত্রিক দুর্বলতার মধ্যে তারা ঢুকে পড়তেছে। কারণ এখানে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। একসময় মানুষ যুদ্ধ করতো কি দিয়ে? লাঠি দিয়ে। শিকার করতো কি দিয়ে? লাঠি দিয়ে। তারপরে আস্তে আস্তে কি হলো? বর্ষা, বল্লম সেগুলো আবিষ্কার হলো। তার উপরে কি হলো? তলোয়ার বা বন্দুক, কামান আবিষ্কার হলো। এখন একটা বন্দুকের ব্যবহার বা কামানের ব্যবহারটা কি কাজে লাগে? শত্রুর সাথে যুদ্ধ করার জন্য। আবার সেই বন্দুক কাজে লাগে ছিনতাই করার জন্য লাগতে পারে। তাহলে বন্দুকের তো দোষ নাই, দোষটা হচ্ছে যে এটা ব্যবহার করছে সে ভালো কাজে ব্যবহার করছে না খারাপ কাজে ব্যবহার করতেছে, সেটা হচ্ছে তার বিষয়। এখন যার বুদ্ধি, বিবেচনা, নৈতিকতা আছে, সে কখনোই এই জিনিসগুলোকে খারাপ কাজে ব্যবহার করে না। তার চিন্তার মধ্যেই আসতে পারে না সেগুলো, যে এটা কেমন করে আমরা এই কাজে ব্যবহার করতে পারি। বন্দুক দিয়ে ছিনতাই করা, মানুষকে মেরে ফেলা, এটা কিভাবে সম্ভব হতে পারে? কিন্তু যার ওই নৈতিকতা বোধটা নাই, তার কাছে এগুলি গায়ে লাগে না। একইভাবে আমাদের এই ইন্টারনেট জগতে এসে যখন থেকে শুরু হয়েছে, 90-এর দশকের প্রথম দিক থেকে ইন্টারনেট শুরু হলো, তখন পর্যন্ত মানুষ কি করতো? শুধু কিছু কিছু জায়গাতে ইমেইল চালাচালি করতো, লেখালেখি জিনিসগুলো কম্পিউটারের মধ্যে কোনো কিছু টাইপ করা, কম্পোজ করা, সেটা প্রিজার্ভ করা, সেই সমস্ত কাজগুলো কম্পিউটার দিয়ে হতো। কিন্তু এখন ইন্টারনেট আবিষ্কারের পরে কি হয়ে গেল? পৃথিবীর তাবৎ জ্ঞান সব ক্লাউডে চলে যাচ্ছে। এটাকে আবার সবাই বুঝবে না হয়তো। ক্লাউড হচ্ছে একটা বিরাট সার্ভার, যেখানে সমস্ত জ্ঞান থাকে। আমাদের জ্ঞান কোথায় থাকে? লাইব্রেরিতে, তাই না? বই পুস্তকের মধ্যে থাকে। একটা বড় লাইব্রেরিতে গেলে দেখা যায় সেই সবচেয়ে পৃথিবীর যে বড় বড় লাইব্রেরি যেগুলো আছে পৃথিবীতে, সেগুলো বইয়ের সংখ্যা কয়েক কোটি, 1 কোটি 2 কোটি পর্যন্ত থাকে। কিন্তু 1 কোটি বই কি কেউ পড়তে পারে? পড়তে পারে না। বিশ্ববিদ্যালয়ের এক একটা লাইব্রেরিতে কয়েক লক্ষ বই থাকে, 20 লাখ, 30 লাখ, 10 লাখ এরকম বই থাকে। ছোট একটা স্কুলের লাইব্রেরিতে থাকে বড় জোর কয়েক হাজার বই পুস্তক থাকে। তো এগুলি হচ্ছে আমাদের জ্ঞানের আধার যেই জায়গাগুলোতে। কিন্তু সবার পক্ষে এই সবগুলো বই পড়া সম্ভব না। অর্থাৎ তখন কি করে? মানুষ বই খুঁজে খুঁজে নিজের পছন্দের বিষয়টা নিয়ে সেটা পড়ে এবং পড়ে সেখান থেকে জ্ঞান অর্জন করে। কিন্তু যখন থেকে এই মোবাইল বা ইন্টারনেট আবিষ্কার হয়েছে, তখন পৃথিবীর তাবৎ জ্ঞান সেগুলো কম্পোজ করে মহাশূন্যে এই সার্ভারে রেখে দেওয়া হয়। ওখানে নানান কৌশলে আছে, সেগুলো সেখানে থাকে এবং সেখান থেকে আমি কি করি? এটা দিয়ে আমরা সেটাকে কল করতে পারি এবং সঙ্গে সঙ্গে সেই জিনিসটি জানতে পারি। এখানে আর সাবজেক্টের কোনো বিষয় নাই। এখানে খারাপ জিনিসও আছে, ভালো জিনিসও আছে। যেটা খারাপ জিনিস সেটা হচ্ছে ফেসবুকটা যখন চলে আসলো, ফেসবুক একজন আবিষ্কার করেছে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো এক এক ধরনের মিডিয়াম। এই মিডিয়ামের মাধ্যমে মানুষ যোগাযোগ করে একজনের সাথে আরেকজনের। এর মাধ্যমে ভালো কাজও হচ্ছে, খারাপ কাজও হচ্ছে।
ফেসবুক মানুষ কি করে, আপনি কোথাও খেতে বসলেন, সেই ছবি তুলে ফেললেন, কারোর একটা এমন ছবি দিয়ে দিলেন যে এই ছবিটা হয়তো ভালো না, মানে ডার্টি কোনো একটা ছবি আপনি দিয়ে দিলেন, তাকে তুলে ছবি দিয়ে দিলেন, সেই সব ছবি আমাদের ফেসবুকে থেকে যাচ্ছে। এখন সেগুলোর ফলে হয় কি, কিছু লোক অপমানিত হয়, কিছু লোক সেখান থেকে ক্ষতিগ্রস্ত হয়, আবার আপনি হয়তো মজা পাচ্ছেন, কেউ কেউ হয়তো সেগুলি করে মজা পায়। তো এইটা হচ্ছে একটা চারিত্রিক স্খলন মানুষের। ফেসবুককে মানুষ কাজে ব্যবহার করেন, এটা দিয়ে ব্যবসা বাণিজ্যের কাজ লাগানো যেতে পারে, এটা দিয়ে জ্ঞান সংগ্রহের জন্য কাজ করা যেতে পারে, মানুষের সঙ্গে যোগাযোগের কাজ করা যেতে পারে, কিন্তু সেটা না করে মানুষ ঝগড়াঝাটি লাগায়। যেমন টেলিভিশনে দেখেন, টেলিভিশন একটা খুব ভালো মিডিয়াম, এটা দিয়ে আমরা পৃথিবীর অনেক শক্তিশালী একটা মিডিয়াম, অনেক জিনিস আমরা জানতে পারছি, খবরাখবর পাচ্ছি, কিন্তু এই টেলিভিশন আবার একটা জাতিকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। আমাদের দেশকে, কালচারকে, শিক্ষাকে ধ্বংস করার জন্য বেশ কিছু আগ্রাসী অনুষ্ঠান হয়। যেমন ইন্ডিয়ান যে প্রোগ্রামগুলো হয়, এই প্রোগ্রামগুলো কিন্তু আমাদের সমস্ত জাতির চিন্তা চেতনা শিক্ষাকে ধ্বংস করার জন্য। যে সমস্ত নাটকগুলো হয়, আমি বলি যে ইন্ডিয়ান যে নাটকগুলো হয়, স্টার জলসা, স্টার প্লাস, এর মধ্যে অধিকাংশই হচ্ছে একেবারে বস্তা পচা কতগুলো জিনিস। সেগুলো দেখলে ভালো কিছু শিখতে পারবেন না। ওগুলো কারা পছন্দ করে? বাড়ির আয়া বুয়ারা পছন্দ করে। শিক্ষিত কোনো মানুষ এটা পছন্দ করার কথা না, কিন্তু করে। শিক্ষিত অনেক গৃহিণীরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে গিয়ে ওই নাটক দেখার মধ্যে বসে যায়। কেন? কারণ ওটা দেখতে 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 তাদের চোখের মধ্যে এটাই তখন স্বাভাবিক মনে হয়। আর ভালো আদর্শ জিনিস যেগুলো আছে সেগুলোকে ভালো মনে হয় না, সেগুলোকে মনে হয় বোরিং একটা ব্যাপার। সেই জন্য এগুলো থেকে বাঁচার একটা কৌশল হচ্ছে নিজেকে সচেতন থাকা। আপনি যদি নিজে সচেতন থাকেন, ওগুলোকে আপনি অ্যাভয়েড করতে পারেন, বাদ দিতে পারেন, তাহলে অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন। আপনার জীবনে এই জিনিসগুলো থেকে আপনি বাঁচার পদ্ধতি বের করতে হবে। আমরা এটা আশা করতে পারি না যে সব সরকার ব্যবস্থা করে দেবে। কিছু কিছু দেশের সরকার আছে, সিঙ্গাপুরে এই ইন্ডিয়ান এই ফালতু বস্তা পচা জিনিস চলে না, ওরা অ্যালাউ করে না। সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে এগুলো অ্যালাউ করে না, কেমন, কিন্তু আমাদের দেশে করে। কারণ আমাদের দেশের লোকজনের মধ্যে নৈতিক চরিত্র সাংঘাতিকভাবে অধপতন ঘটেছে। ব্যবসায়ীরা, ব্যবসা যারা করে, তারা 10 টাকা অতিরিক্ত পাওয়ার জন্য তারা যে কোনো অপরাধের দিকে তারা জড়িত হতে পারে। এই ধরনের অবস্থা তাদের মধ্যে চলে আসছে। ফলে আপনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই তারা সেই কাজগুলো করে। চুরি, ডাকাতি, রাহাজানি, যত ধরনের জিনিস আছে সবগুলো কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করেই করে। এই মোবাইল এমন একটা যন্ত্র যেটা দিয়ে এই মোবাইল বন্ধ করে রাখলেও আপনার তথ্য দিতে পারবে। সে কিন্তু কথা শোনে, সে সব রেকর্ড করে, সে সমস্ত কিছু রেকর্ড করছে। আমরা যত জিনিস করছি, আমাদের ব্যক্তিগত পার্সোনাল অনেক ইস্যু এই মোবাইলগুলো সে রেকর্ড করে রেখে দিচ্ছে কোনো জায়গাতে। আপনি যখন ফেসবুক ব্যবহার করেন, আপনি যখন ইনস্টাগ্রাম ব্যবহার করেন, আপনার এই তথ্যগুলো দিয়ে লোকজন বসে আছে যারা এই তথ্য দিয়ে ব্যবসা করে। তারা আমাদের তথ্যগুলোকে নিয়ে ব্যবসা করে, আমরা সেটা জানি না। আপনি একটা সদস্য হচ্ছেন, ফেসবুকের সদস্য হচ্ছেন, ভালো কথা, কিন্তু আপনার ওইটার মধ্যে অনেক কথা লেখা থাকে, যেই কথাগুলো আপনাকে দিতে হয়, আপনার বয়স, শিক্ষাগত যোগ্যতা, আপনার আগ্রহ, এগুলো দিতে হয়। তো ফলে এটার একটা ডেটাবেস তৈরি হয়ে যায়। এই ডেটাবেসগুলো থেকে তারা সেল করে আরেকজন কোম্পানির কাছে। যেমন ধরেন, আপনি দেখেন যে মোবাইলে অনেক মেসেজ আসে, আপনার কাছে মেসেজ আসে জিনিস বিক্রি করার জন্য, যে অমুকটা পাওয়া যায়, অমুক জায়গায় অমুকটা পাওয়া যায়। আপনার কাছে কেন আসে? কারণ আপনার তথ্য ওদের কাছে রাখা আছে যে এইটার ক্লায়েন্ট আপনি। বুড়া মানুষের কাছে এটা যাবে না, বৃদ্ধদের কাছে এটা যাবে না। বৃদ্ধদের যে তথ্যগুলো দরকার, অর্থাৎ তাদের কাছে সেই তথ্যগুলো যাবে, যেটা মানে ইয়াঙ্গার পিপলের কাছে আসে না। কারণ তারা জানে যে কোন তথ্য, ছাত্রদের তথ্য ছাত্রদের কাছে পাঠায়, হ্যাঁ, ছেলেদের তথ্য ছেলেদের কাছে পাঠায়, মেয়েদের তথ্য ছেলেদের কাছে পাঠায়। এই সমস্ত কাণ্ডগুলো সব ইন্টারন্যাশনালি কাজগুলো করতেছে, এবং এটা হচ্ছে $1 বিলিয়ন ব্যবসা। $1 বিলিয়ন, হ্যাঁ, বিলিয়ন তো বোঝো। বিলিয়ন হচ্ছে 10 লাখে 1 মিলিয়ন, 1000-এ 1 বিলিয়ন, কেমন? তাহলে সংখ্যাটা বুঝতে পারতেছো কত বড় একটা সংখ্যা। তো কোটি 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 টাকার ব্যবসা এই মোবাইলের নেটওয়ার্কগুলো দিয়ে করছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যত আধুনিক প্রযুক্তি আছে সবগুলির মালিক হচ্ছে ইহুদিরা, সবগুলোর মালিক ইহুদিরা। বড় বড় ব্যাংকের মালিক ইহুদি, ক্রেডিট কার্ডের মালিক ইহুদি, এগুলো কিন্তু সবই প্রযুক্তি। এবং আমরা যে এই যে ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলি, দোকানে যে কিছু কিনি, এইটার সবগুলোর মুনাফা তারা নিচ্ছে। মাঝখানে লোক আছে আরও, তারাও সেই জিনিসগুলো করতেছে। এখন ইহুদিদের
এই কার্যক্রমগুলো যদি আমরা ভালো মতন জানি তাহলে এটা আমরা আমাদের প্রয়োজনটুকু পর্যন্ত কাজটা করতে পারি, তারপরে তাদের সেই সুবিধাটা দেওয়ার কোনো দরকার ছিল না। আমরা যদি না দেই তারা কিছু করতে পারবে না, জোর করে আমার থেকে কিছু নিতে পারবে না। তো এই ঘটনাগুলোকে আমাদের মনে রাখতে হবে, আমরা এগুলোকে কিভাবে ব্যবহার করব। এবার আসা যাক, আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি এই মোবাইলের বিষয়টা দিয়ে। যে দেখেন, আপনি যে কোনো বিষয় জানতে চাইতে পারেন মোবাইলের কাছে, আপনি যে কোনো বিষয় জানতে চাইতে পারেন। আমি একটা প্রশ্ন করতেছি এই মোবাইলটাকে, আপনারা শুনবেন, আমার কথা শুনবেন, উত্তরটাও শুনবেন। হু ইজ মির্জা মাসরুর আহমেদ? এটা ঠিক হয় নাই, আমি আরেকবার দিচ্ছি। অর্থাৎ প্রশ্নটা শুনে সে কিন্তু উত্তরটা দিচ্ছে। হু ইজ মির্জা মাসরুর আহমেদ? According to Wikipedia, Mirza Masroor Ahmad is the current and fifth leader of the Ahmadiyya Muslim community. শোনা গেছে? হ্যাঁ, তাহলে এই যে আপনি আপনার পড়াশোনার প্রশ্ন জিজ্ঞাসা করেন কোথায়, সেটার উত্তর আপনি পাবেন। হ্যাঁ, আপনি তাকে প্রশ্ন করেন হোয়ার ইজ বাংলাদেশ? South Asia. According to Ministry of Foreign Affairs, Bangladesh is located in the northeastern part of South Asia. The majestic Himalayas stand some distance to the north, while in the south lays the Bay of Bengal. তাহলে এই যে এই বিষয়গুলো আমরা যদি এগুলোকে লেখাপড়া শেখার জন্য, পড়াশোনা করার জন্য, জানার জন্য ব্যবহার করি, তাহলে এইটা আমাদের অনেক উপকার করবে। কিন্তু সেটা না করে যদি আমি সারাদিন ফেসবুক নিয়ে বসে থাকি, আপনি দেখবেন যে ছেলে মেয়ে বাপ মা সবাই ঘরে বসে আছে, কেউ কারোর সাথে কথা বলে না, হাতের মধ্যে এটা। বাসের মধ্যে বসে আছে, ট্রেনে বসে আছে, স্টেশনে বসে আছে, হাতের মধ্যে এটা। এইটা মানুষের সমস্ত সর্বনাশের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে। কারণ মানুষ এত বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে। মদ, মাদক দ্রব্যের মধ্যে যেরকম নেশাগ্রস্ত হয় মানুষ, আমাদের এই আধুনিক প্রযুক্তির মধ্যেও কিছু কিছু মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়। এইটা নির্ভর করছে আমাদের চিন্তা, চেতনা, বুদ্ধি, বিবেচনার উপরে। আমরা কি সেটা করতে চাই? আমরা কি সেই নেশার মধ্যে ঢুকতে চাই? যদি না চাই, তাহলে এখান থেকে বাঁচার কৌশলটা আমাদেরকে ঠিক করতে হবে। আমরা সব কিছুর ভিতর জন্য এখানে দরকার নাই, আমরা এটাতে ব্যবহার করব না। তাহলে এই যে বর্তমান যুগের যে সমস্ত প্রযুক্তিগুলো রয়েছে আধুনিক যুগে, এবং আগামীতে আরও উন্নত পর্যায়ের প্রযুক্তি চলে আসবে, সেই প্রযুক্তিগুলো মানুষের উন্নতির জন্য, সমস্ত প্রযুক্তি মানুষের উন্নতির জন্য করা হয়। অ্যাটম আবিষ্কার করা হয়েছিল মানুষের উন্নতির জন্য, মানুষের মঙ্গলের জন্য করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে কি হলো, সেটা দিয়ে বোমা বানানো হলো। সেই বোমা বানিয়ে লক্ষ লক্ষ মানুষকে ধ্বংস করা হলো, হত্যা করা হলো। একইভাবে যন্ত্রপাতি যেগুলো আবিষ্কার হয়, এবং যত উপকরণ, মোবাইল ফোন, বন্দুক, তারপরে ইন্টারনেট, টেলিভিশন, রেডিও, সবগুলো কিন্তু সৈন্যবাহিনীর প্রয়োজনে আবিষ্কার হয়েছে। প্রথমে এগুলো তৈরি হয়েছে মিলিটারিদের জন্য। মিলিটারিরা তাদের প্রয়োজনে এই আবিষ্কারগুলো করেছিল, সাধারণ মানুষের জন্য না। তারপর কি হলো, যখন মিলিটারিরা এই জিনিসগুলোকে সম্পূর্ণ তাদের প্রয়োজনে নিয়ে শেষ করে ফেললো, তখন এটা চলে গেল অন্যদের, সাধারণ মানুষের হাতে। সুতরাং মানুষের কাছে যেতে খানিকটা সময় লাগে, কিন্তু প্রথমে এই সবগুলো আবিষ্কার হয় আর্মিদের জন্য। আর্মিরা তাদের প্রয়োজনে ব্যবহার করে, সিক্রেট কাজের জন্য ব্যবহার করে। একটা মোবাইল চুরি হইলে বা কোনো একটা গাড়ি চুরি হলে এটা খুঁজে বের করতে কয়েক ঘন্টার ব্যাপার। গাড়ি নিয়ে হয়তো চলে গেছে একজন চিটাগাঙে, কিন্তু সেই গাড়িটার লোকেশন এখন এই পুরো টেলিভিশনের স্ক্রিনে পুলিশরা দেখতে পারে। এইরকম একটা ব্যাপার আছে। কেউ যদি মোবাইল চুরি করে নিয়ে পালায়, কোন ঘরে কার আছে, এমনকি সেই দিন একজন আমাকে আর্মি অফিসার বলল, এই মোবাইলটা আপনার ডান পকেটে আছে না বা পকেটে আছে সেটাও আমি বলতে পারবো, অথচ মোবাইল সেট বন্ধ, সেটা বলতে পারবো। তার মানে কী পরিমাণ প্রযুক্তি আমাদের এই ক্ষেত্রের মধ্যে আছে, সেগুলো দিয়ে অনেক কাজে লাগে, সেগুলো দিয়ে আমাদের সমাজ ব্যবস্থায় অনেক কাজ করা হয়। আর যারা এগুলোকে ম্যাল প্র্যাকটিস করে, এগুলো উল্টাপাল্টা ব্যবহার করে, তার অনেক ক্ষতি হয়। এবার আসেন এটার ক্ষতির জিনিসের কথা বলি। আমি বলেছি যে এটা একটা মাইক্রোওয়েভ রিলিজ করে, যেই ওয়েভটা হচ্ছে একটা ম্যাগনেটিক ওয়েভ, একটা ঢেউ, যেটা আমাদের শরীরের ভিতরে ঢুকতে পারে। যে সমস্ত মেয়েরা সারাদিন ফোন ব্যবহার করে, বয়স 12, 14, 15 বছর বয়স, তারা তখন থেকেই তার শরীরের এমন একটা ক্ষতি করা শুরু করে দেয়, ফোন সারাক্ষণ রাখার কারণে ব্রেনের থেকে ক্ষতিটা হয়ে যাচ্ছে, তার
সরাসরি গিয়ে তার ওভারিতে সেই এগ সেলটাকে ড্যামেজ করে। এবং এই কারণে এই যন্ত্রপাতিগুলোর কারণে আমাদের সমাজের মধ্যে এখন প্রতিবন্ধী শিশুর সংখ্যা বেড়ে যাচ্ছে। মাতৃগর্ভে থাকাকালীন সময়ে যে সমস্ত মায়েরা অতিমাত্রায় এই রেডিয়েশনের মধ্যে থাকে, চারদিকে ওয়াইফাই, বাড়ির উপরে থাকতেছে আপনার এই কী বলে অ্যান্টেনাগুলো, মোবাইল অ্যান্টেনাগুলো, এই মোবাইল অ্যান্টেনাগুলো এত ক্ষতি করে যে আপনি দেখবেন যে শহরের মধ্যে কোনো নারিকেল গাছে নারিকেল বড় হয় না, এবং এই মাইক্রোওয়েভের জন্য পাখির ডিম ফুটে না, মাছেরা ডিম পারলে সেই ডিম নষ্ট হয়ে যায়, গাছের মধ্যে ফুল ফল ঠিক মতন সুশোভিত হয় না। কারণ কি? এই মাইক্রোওয়েভ। সুতরাং এগুলোর ক্ষতিকারক দিকগুলো যদি আমাদের বিবেচনায় নিতে হবে। এখন পর্যন্ত সেইগুলো নিয়ে সবাই জানে, যারা এগুলো আবিষ্কার করেছে তারা জানে যে এর ক্ষতিকারক দিকগুলো কি আছে, কিন্তু তারা সেটা খুনাক্ষরেও আপনাদেরকে বলবে না। এটা সাধারণ মানুষকে তারা বলে না। কিছু কিছু গবেষকরা এগুলো আবিষ্কার করছে। এমনকি মাইক্রোওয়েভে, যেটা আমরা ওভেন আছে, মাইক্রোওয়েভ ওভেন, যেটা আমরা খাবার গরম করার জন্য ব্যবহার করি, এইটার খাদ্যকে গরম করে বটে, কিন্তু তার প্রপার্টিজ নষ্ট করে দেয় এবং সেটা আবার শরীরের উপর ক্ষতির কারণ হয়। সেই জন্য আমি একটা নিউজ পড়লাম, সেই নিউজে বলেছে যে জাপান, সিঙ্গাপুর, এই সমস্ত দেশে ওরা মাইক্রোওয়েভ ওভেন প্রোডাকশনই বন্ধ করে দিচ্ছে, তারা তাদের জাতিকে রক্ষা করতে চায়। তাহলে দেখেন, আধুনিক আবিষ্কার একদিক থেকে যেমন উপকার করছে আমাদের, আরেক দিক থেকে তার ক্ষতি করছে। অতএব আমাদের জানতে হবে যে ক্ষতির কারণগুলো কি এবং এই ক্ষতির সমাধানগুলো কি হতে পারে। সুতরাং যারা আমরা আমাদের সন্তান, আমাদের এই বিষয়গুলো সচেতন থাকা দরকার। আমরা এগুলোতে গা ভাসিয়ে দেব না। আমরা জেনে শুনে এই বিষয়টা এখানে রেখেছেন এই কর্তৃপক্ষ, আমি বলবো ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদেরকে এই কথাগুলো বলার সুযোগ হচ্ছে। আপনারা অন্তত বুঝতে পারছেন। ছোট ছোট বাচ্চারা, তোমরা হয়তো সবটা বুঝবে না, কিন্তু তোমরা এই কথাটা মাথায় রাখো যে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর মধ্যে ঢুকবো না বেশি। এগুলোতে আমরা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকবো না, সারাদিন টেলিভিশন নিয়ে পড়ে থাকবো না। টেলিভিশনে অনেক গেম আছে, খেলা আছে, সারাদিন ওই খেলা নিয়ে থাকবো না। কারণ এইটার মধ্যে ঢোকা মানেই হচ্ছে একেবারে মদের মতন আসক্ত হয়ে যায়। মদ খেলে যেমন মানুষ ছাড়তে পারে না, নেশাগ্রস্ত হয়ে যায়, এইরকম এই যন্ত্রগুলোর প্রতি মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়। কম্পিউটার গেমের প্রতি মানুষ নেশাগ্রস্ত হয়ে যায় এবং সেই গেমগুলো খেলে আমরা নেশাগ্রস্ত হই। আর লাভ কাদের হয়? লাভ হয় যারা এই কোম্পানিগুলো তৈরি করেছে। এই কোম্পানিগুলো কিন্তু লক্ষ কোটি টাকা খরচ করে তারা এই প্রোগ্রামগুলো তৈরি করে এবং সেই প্রোগ্রামগুলো বিক্রি করছে মানুষের কাছে। মানুষ সেটা কিনে নিচ্ছে, কিনে নিয়ে সেটা দেখছে, দেখে তারা ধ্বংসের পথে চলে যাচ্ছে। আর কিছু ব্যবসায়ী ফুলে ফেপে বড় হচ্ছে। তাহলে আমাদের এই বিষয়গুলো জানা থাকা দরকার যে আমরা আমাদের যতটুকুন প্রয়োজন সেই প্রয়োজনটুকুর জন্যই আমরা কাজটুকুন করব, এর বাইরে আমরা অন্য কোনো প্রয়োজনের দিকে যাব না। তাহলে এটা আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের রক্ষা করতে হবে। আমাদের আত্মরক্ষার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আত্মরক্ষা মানে নিজেকে রক্ষা করা, নিজে রক্ষা করতে হবে। সরকার আমার আত্মরক্ষার ব্যবস্থা করবে না, আমার পাড়া প্রতিবেশীরা আমার আত্মরক্ষার ব্যবস্থা করবে না, তারা অন্য ব্যবস্থা করবে, কিন্তু আমার আত্মাকে রক্ষা করার জন্য আমার দায়িত্ব। সুতরাং আমি আমার চিন্তা, চেতনা, অভিজ্ঞতাগুলো দিয়ে কিভাবে কাজে লাগাবো সেটা আমাদের বিবেচ্য বিষয়। আমি আশা করি যে ব্যাপারটা মোটামুটি বোঝাতে পেরেছি। পৃথিবী কিন্তু এই জায়গায় থেমে নাই, পৃথিবী অগ্রসর হচ্ছে। এখন পৃথিবীতে যে যন্ত্রপাতিগুলো আছে, সেই যন্ত্রপাতিগুলো বা প্রযুক্তিগুলো আছে, এই প্রযুক্তিগুলো আগামী 10 বছরে আমূল পরিবর্তিত হয়ে যাবে। এগুলি, এই মোবাইল, এই জিনিসগুলো তখন অবসলিট হয়ে যাবে, এগুলি ব্যবহার করবে না, হয়তো নতুন কিছু ব্যবহার করবে, সেগুলোর কথা আমরা এখনও জানি না। কারণ আবিষ্কার কিন্তু বিস্ফোরণের গতিতে আগাচ্ছে। বিস্ফোরণ হচ্ছে, বোম বাস্ট করলে যেরকম বিস্ফোরণ হয় একসঙ্গে চারিদিকে, ঠিক আবিষ্কারটা এখন বিস্ফোরণের আকার আছে। এখন আমরা যে পেশার কথা বলি, পৃথিবীতে যে পেশা এখন আছে, 10 বছর পরে যে পেশাগুলো আসবে, এই পেশার কথা আমরা এখন জানি না। বলা হয়ে থাকে যে আগামী 10 বছর পরে বা 50 বছর পরে যে পেশা পৃথিবীতে আসবে, এই পেশার কথা আমরা কেউ জানি না। প্রস্তুতি কি করে নেব? তাহলে প্রস্তুতি নেওয়ার উপায় হচ্ছে এই প্রযুক্তিগুলির সাথে আমাদের পরিচিত হওয়া, প্রযুক্তিগুলোর ভালো দিক জানা, প্রযুক্তিগুলোর মন্দ দিক জানা, এবং সেগুলোকে কিভাবে আমরা কাজে লাগাবো সেই বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়া। তাহলেই আমরা আগামী দিনের প্রযুক্তিতে 21st সেঞ্চুরি শেষের দিকে, যে এখন তো 21st সেঞ্চুরি 21তম শতাব্দীর যেটা চলতেছে, এটা হলো 22 সাল,
90-তে যদি যাই বা 2100 সালের মধ্যে যখন যাব আমরা, তখন পৃথিবীর অবস্থাটা কি থাকবে আমরা এখনও কল্পনা করতে পারি না। তখন পৃথিবী প্রযুক্তি অনেক বিজ্ঞান সায়েন্স ফিকশন যেটা হয়, বিজ্ঞানের গল্প যেগুলো থাকে, মুভি দেখায়, টিভিতে দেখেছেন আপনারা, সেখানে অনেক কল্পনা করে। সেই কল্পনা করার ক্ষমতা এখন আমাদের নাই, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়াচ্ছে, সেই জায়গায় যাবে। তো যাই হোক, আমি সংক্ষেপে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি, খুব বিস্তারিত যাওয়ার সুযোগ এখানে নাই। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমি সেই প্রশ্নের উত্তর দেব, সেটাই। আপনাদের ওখান থেকে কোনো প্রশ্ন যদি করেন কেউ, যে ভালো হবে। কারোর কোনো প্রশ্ন আছে এই বিষয়ের উপরে, জিজ্ঞাসা আছে? একটু জোরে বলো, বুঝতে পারি। দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ, এটা টেলিগ্রাম দুটোই বলে। টেলিগ্রাম হচ্ছে যখন কোনো পাঠায় সেটাকে টেলিগ্রাম বলা হয়, আর এইটাকে প্রসেসটাকে আমরা টেলিগ্রাফ বলি, যন্ত্রটাও টেলিগ্রাম। পিছনে শোনা যাচ্ছে না, কাছে অথবা মাইক্রোফোন দিতে হবে একটা। কি হতে পারে মোবাইল ব্যবহারের মাধ্যমে? একটু মাইক্রোফোনটা দেন তো নাকি। না, এটার সাথে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নাই। কেমন? হ্যাঁ, যদি এটা আমি কথা বলি, আমার যদি করোনা থাকে, তাহলে আমার করোনার সঙ্গে আমার যে শ্বাস প্রশ্বাস, তার কিছু ভাইরাস এখানে লেগে থাকতে পারে। এইটা যদি আরেকজন ব্যবহার করে তাহলে হতে পারে, এছাড়া আর না। এটা যদি ব্যক্তিগতভাবে শুধু আমি ব্যবহার করি তাহলে আরেকজনের কাছে যাবে না। তা নাহলে পরে আমার কথা বলার পর আরেকজনের কাছে গেলে সেখানে যেতে পারে, কারণ এর মাধ্যমে ছড়ায়। কারণ আমাদের শ্বাসের সঙ্গে কিছু বাষ্প থাকে, তার মধ্যে ভাইরাস থাকে, সেই ভাইরাসটা লেগে যাবে, সেটা যেই টাচ করবে তার হাতে চলে যাবে। কথা হচ্ছে কেন প্রশ্ন করে হাত তুলবেন, প্রশ্ন থাকলে হাত তুলবেন। এইটার নাম আমি এই মুহূর্তে বলতে পারবো না যে মোবাইল ফোন কে তৈরি করেছে। আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করি গুগল সাহেবকে, দেখি কি বলে সে। Who created mobile phone? According to Wikipedia, on April 3rd, 1973, Martin Cooper, a Motorola researcher and executive, made the first mobile telephone call from handheld subscriber equipment, placing a call to Dr. Joel S. Engel of Bell Labs, his rival. ওকে, 1973 সালে এই মোবাইল ফোন প্রথম একটা কোম্পানির পক্ষ থেকে তৈরি করা হয়। এটা উইকিপিডিয়ার মাধ্যমে খবরটা আসছে। তাহলে দেখো কত জিনিস, তোমরা যা প্রশ্ন করো এইটার কাছে প্রশ্ন করো, এই মোবাইলের মধ্যে ওই অ্যাপসটা আছে, প্রশ্ন করলে সে তোমাকে উত্তর দিয়ে দেবে। ইংরেজিটা বুঝতে হবে, এবং ইংরেজি বোঝাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পরে আমি বাংলায় কথা বললে সে কিন্তু উত্তর দিতে পারবে না, কারণ বাংলা তাকে শেখানো হয় নাই। আর কোনো প্রশ্ন? মাইক্রো ওভেন কি? আচ্ছা, মাইক্রো ওভেন যখন খাবারের ভিতর দিয়ে গরম করে, মাইক্রো ওভেনের নিয়ম হচ্ছে কিছু ম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়, একটা ঢেউ, কেমন, ওই ঢেউটা খাবারের ভিতর ঢুকে যায়। যখন খাবারের ভিতর দিয়ে পাস করে তখন সেটা উত্তপ্ত হয়ে ওঠে। তাহলে শুধু খাবারটাই উত্তপ্ত হয়, যেই পাত্রে রাখা হয় সেই পাত্রটা কিন্তু উত্তপ্ত হয় না। তো যখন খাবারের ভিতরে প্রবেশ করে তখন খাবারের মধ্যে যে মলিকুল অ্যাটমসগুলো আছে সেটার মধ্যে কোনো পরিবর্তন ঘটে যায়, যে কারণে খাবারটা প্রকৃত অর্থেই আমাদের শরীরের জন্য লাভজনক হয় না, বরং কিছু ক্ষতি সৃষ্টি করতে পারে। কোনটা? স্যাটেলাইট। আচ্ছা, স্যাটেলাইট হচ্ছে উপগ্রহ আকাশের মধ্যে, কেমন। এই স্যাটেলাইট একদম রকেট দিয়ে কিছু জিনিস তৈরি করা হয়, এক ধরনের, এটাকে উপগ্রহ বলা হয়। সেই উপগ্রহটা মহাশূন্যে নিয়ে একটা গতি দিয়ে ছেড়ে দেওয়া হয়, তখন ওইখানে প্রচুর কম্পিউটার থাকে। এক একটা স্যাটেলাইটের এক এক ধরনের কাজ থাকে। কিছু আছে কমিউনিকেশন স্যাটেলাইট, কিছু আছে অন্য কোনো তথ্য সংগ্রহ করে, মহাশূন্যের তথ্য সংগ্রহ করে, সেগুলো আলাদা আলাদা ধর্ম থাকে এক একটা স্যাটেলাইটের। এখন আমাদের পৃথিবীর চারপাশে অসংখ্য স্যাটেলাইট ঘুরে বেড়াচ্ছে, এবং
আগামী 50 বছর 100 বছর পরে হয়তো ওই স্যাটেলাইটগুলোর মধ্যেই কলিশন হয়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটার সুযোগ ঘটবে, এত বেশি স্যাটেলাইট তৈরি হতেছে এখন। এগুলো পৃথিবী থেকে পাঠানো হয় মহাশূন্যে। আচ্ছা, ওখানে একজন হাত তুলছে। এই যে আমরা মোবাইল ফোনের গেমে আসক্ত হয়ে গেলে এটা থেকে কিভাবে বের হতে পারি? ভালো প্রশ্ন করেছো। আসক্ত হয়ে গেলে কি করা যায়? তোমার এই মোবাইল ফোনে আসক্তি হওয়ার পরে তুমি অন্য কোনো বিষয়ে আসক্ত হও, যেমন বই পড়া। হ্যাঁ, তুমি ধর্মীয় বই পুস্তক পড়তে পারো, জামাতি বই পুস্তক পড়তে পারো, বিজ্ঞান, ইতিহাস, ধর্ম, সাহিত্য এগুলো পড়তে পারো। তাহলে সেইটাকে হচ্ছে তোমার চয়েসটাকে বদলে ফেলা, তোমার একটু একটু করে। এবং এইটা থেকে তুমি যত কম ব্যবহার করবা ততই আসক্তি কমে যাবে। তুমি প্রথমে যদি মনে করো যে আমি এখন সারাদিনে 5 ঘন্টা ব্যবহার করি, তাহলে তুমি সিদ্ধান্ত নাও যে আগামী থেকে, কালকের থেকে আমি সারাদিনের মধ্যে 4 ঘন্টা ব্যবহার করব। তারপরে 7 দিন পরে 3 ঘন্টা নামাবো, তারপরে 2 ঘন্টা নামাবো, তারপরে 1 ঘন্টা নামাবো। এরকম করে সময়টাকে আস্তে আস্তে কমাতে শুরু করো, তুমি নিজেই পারবে। কিন্তু ইচ্ছাটা, প্রবল ইচ্ছাটা দরকার, তাহলে পরিবর্তন করা সম্ভব হবে। আচ্ছা, আর বোধহয় নাই, তুমি বলবে কিছু? আচ্ছা, এখানে একটা মোবাইল। ওয়ালাইকুম আসসালাম। ফ্রি ফায়ার, পাবজি এগুলো বেকাররা গেমগুলো আমাদেরকে কোন দিক দিয়ে ক্ষতি করে, আর এর কোনো কি ভালো দিক আছে? এই গেমগুলোর কোনো ভালো দিক আছে বলে বলা যায় না, এটা আমি বলবো না। কারণ এই প্রত্যেকটা গেমই মানুষকে, কি বলবো, তার ভেতরের ইচ্ছাগুলোকে জাগ্রত, মানে প্ররোচিত করে, নেশাগ্রস্ত করে ফেলে। সারাদিন ওটা দেখার চেষ্টা করে, এগুলোর মাধ্যমে তারা টাকা পয়সা রোজগার করার চেষ্টা করে, গেমের মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করে, সেগুলো দিয়ে আবার প্রতিযোগিতা করে অন্যের সঙ্গে। অতএব এটা খুবই কমপ্লিকেটেড, কতগুলো সাইকোলজি আছে, মনস্তত্ত্ব আছে, যার মাধ্যমে তারা এই ইয়েগুলো করে। তো সব গেম যে খারাপ তা কিন্তু না, কারণ গেম দিয়ে শিক্ষাও দেওয়া হয়, কম্পিউটার গেম দিয়ে শিক্ষাও ব্যবস্থা করা হয়। তাহলে কিছু গেম আছে যেগুলো নাকি ছেলে মেয়েদেরকে উৎসাহিত করে, যেমন যুদ্ধের গেম, মানুষ হত্যা করা, এই সমস্ত গেমগুলো, মানুষকে মারা, এই সমস্ত গেমগুলো এটার মাধ্যমে আসে। খেলাগুলোর মাধ্যমে মানুষ ওই অনুপ্রেরণাগুলো তৈরি করে, সেই জন্য এটা বন্ধ করা উচিত। অনেক ধন্যবাদ, আমি শেষ করি না। আর কি কন্ট্রিবিউট করবে? সবাই চুপ থাকবেন। আজান হচ্ছে।
আসসালামু আলাইকুম। আমাদের আলোচনা বক্তব্যের থেকে অনেক কিছু আমরা শিখলাম। জাযাকুমুল্লাহ, বক্তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে পৃথিবীর মধ্যে এই প্রযুক্তির সঠিক ব্যবহার আহমদিয়া মুসলিম জামাত শতভাগ সুন্দরভাবে আহমদিয়া মুসলিম জামাত করছেন। আজকে সারা বিশ্বে আহমদিয়া মুসলিম জামাত MTA চ্যানেলের মাধ্যমে কেবলমাত্র আহমদিয়া মুসলিম জামাতের পক্ষে এটি সম্ভব হয়েছে। 24 ঘন্টা কোনো বিজ্ঞাপন ছাড়া দিনরাত 24 ঘন্টা ইসলামের প্রচার করছে। তো আহমদিয়া জামাত এই প্রযুক্তিকে সঠিক ব্যবহার করে যাচ্ছে, সারা বিশ্বব্যাপী ইসলামের কাজে লাগাচ্ছে। তো এইভাবে আমাদের আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রযুক্তির সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন। এখন আমরা এই বক্তৃতা থেকে 5টি প্রশ্ন করব। সঠিক উত্তরদাতাদের কাছে থেকে আমরা যারা সঠিক উত্তর দিবেন তাদেরকে আমরা পুরস্কৃত করব। জি, আসসালামু আলাইকুম। আমরা প্রশ্ন পর্বে যাওয়ার আগে আমরা একটু লাইনে সুযোগ করবো, একটু প্রোগ্রাম করে আমরা সবাই দাঁড়ান, একটু সবাই দাঁড়ান এবং একটু নির্দিষ্ট দূরত্বে আপনারা আপনাদের কিছু দাঁড়িয়ে থাকেন। হ্যাঁ, হাত লম্বা করুন, আপনার হাতটা যেন সামনে ধরে কাঁধে পৌঁছে। ঠিক আছে, বসে পড়ুন। জাযাকুমুল্লাহ, সবাই সুন্দরভাবে বসেন। আমরা প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন, প্রযুক্তির 5টি উদাহরণ বলতে হবে। প্রযুক্তির 5টি উদাহরণ। হ্যালো, আপনি, হ্যাঁ আসেন। আপনি কমলা, আপনার নাম বলবেন এবং মজলিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নজরুল মোসাম্মদ, বিবারে সেক্রেটারি। প্রযুক্তির 5টি উদাহরণ হলো যেমন লাইট, ফ্যান, মাইক, কম্পিউটার, মোবাইল। জি জি, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আপনি পুরস্কার নিয়ে যাবেন, পুরস্কার নিয়ে যাবেন। জি, বারাকাল্লাহু আলাইকুম। বারাকাল্লাহ। মোবাইল দ্বিতীয় প্রশ্ন, মাইকের আওয়াজকে মৌলবীরা কি বলে আখ্যায়িত